আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই একান্ত আলোচনায়। দেখুন, রাজনীতির মাঠে একটা খুব প্রচলিত কথা আছে। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। কিন্তু রাজনীতির নদীতে স্রোত মাঝে, মাঝে এত দ্রুত বাঁক নেয়, যা সাধারণ মানুষের পক্ষে সবসময় আসলে বুঝে ওঠা সম্ভব হয় না। আপনারা যারা নিয়মিত খবরের কাগজ পড়েন কিংবা টেলিভিশনের পর্দা অথবা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে রাজনীতির বাতাসে একটা নতুন গুঞ্জন, একটা নতুন সুবাস বা বলা যায় একটা নতুন উত্তাপ চারদিকে ছড়িয়ে পড়েছে। আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আপনারা যদি তার সাম্প্রতিক কালের ভার্চুয়াল বক্তব্যগুলো কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারগুলো একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে একটি বিষয় এখানে খুব স্পষ্ট হয়ে উঠবে। তিনি কিন্তু শুধু বলার জন্যই বলছেন না যে তিনি দেশে ফিরবেন। তার শারীরিক ভাষা, তার আত্মবিশ্বাস এবং তার শব্দচয়ন বলে দিচ্ছে তিনি একটি সুনির্দিষ্ট প্রস্তুতির মধ্য দিয়ে এগুচ্ছেন। তিনি মাথা উঁচু করে বীরের বেশে দেশে ফেরার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেটি নিছক আসলে কোনো রাজনৈতিক ফাঁকাবুলি নয়। এর পেছনে রয়েছে অনেকগুলো গভীর এবং জটিল সমীকরণ, যা দেশ এবং বিদেশে অত্যন্ত দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে। আজ আমরা সেই সমীকরণগুলো নিয়েই একটু খোলামেলা ভাবে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব। প্রথমে আসুন আমরা একটু আমাদের নিজেদের ঘরের ভেতরের অবস্থাটা ঠিক কিরকম আছে তা বোঝার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতির একটা অদ্ভুত এবং চমৎকার চরিত্র আছে। আমরা যতই বলি না কেন এদেশের মানুষ খুব রাজনীতি সচেতন, বাস্তবে কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। সব রাজনৈতিক দল মিলিয়ে খুব জোর 10% মানুষ হয়তো সক্রিয় রাজনীতির মাঠ গরম রাখেন, অর্থাৎ মাঠ রাজনীতিতে জড়িত থাকেন। কিন্তু এই 10% মানুষ কখনো ঠিক করে না যে দেশকে চালাবে বা ক্ষমতার মসনদে কে বসবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত যে নিয়ে বাকি 90% সাধারণ মানুষ। এরা মিটিং মিছিলে যায় না, এরা স্লোগান দেয় না, কিন্তু এরা নীরবে সবকিছু পর্যবেক্ষণ করে এবং ভোটের দিন নিজেদের রায়টা দিয়ে দেয়। গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে যে পট পরিবর্তন আমরা দেখলাম, সেখানে এই সাধারণ মানুষগুলো কিন্তু একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকারের 18 মাস এবং এরপর বর্তমান তারেক রহমান সাহেবের সরকারের চলমান এই 4র্থ মাস, এই পুরো সময়টা বাংলাদেশের মানুষ খুব গভীরভাবে দেখছে এবং বিচার করছে। এই মানুষগুলো কিন্তু গত 16 বছর এরকম পরিস্থিতির সাথে মোটেও অভ্যস্ত ছিল না। আর যখনই অভ্যস্ততার বাইরে গিয়ে তাদের দৈনন্দিন জীবনে টানাপোড়েন শুরু হয়েছে, তখনই কিন্তু তাদের মনের গহীনে একটা পুরনো কথা অনুরিত হতে শুরু করেছে। সেটা হচ্ছে, আমরা তো আগেই ভালো ছিলাম। দর্শক, আমি যদি একটু পরিসংখ্যানের ভাষাটা খুলে দেখি, হয়তো আপনাদের মনে হতে পারে আমি বাড়িয়ে বলছি। কিন্তু আপনারা যদি একটু কান পাতেন বা নিরপেক্ষ যে জরিপগুলো হচ্ছে সেগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন দেশের প্রায় 80% মানুষ এখন কিন্তু একটা পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে। এমনকি যারা একসময় ঘোর আওয়ামী লীগ বিরোধী ছিলেন, তাদের পরিচিত জরিপেও উঠে আসছে অবাক করার মতো। আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন, অধ্যাপক আসিফ নজরুল সাহেবের মতো মানুষের ফেসবুক পেজেও যখন জরিপ হয়, সেখানেও কিন্তু দেখা যায় 72 থেকে 75% মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে তাদের মতামত দিচ্ছে। এই সংখ্যাটা কিন্তু স্থির নেই, এটি সময়ের সাথে সাথে বাড়ছে। এই যে একটা বিশাল নীরব জনসমর্থন, এটাই হলো শেখ হাসিনার আত্মবিশ্বাসের, আমি মনে করি, সব থেকে বড় জায়গা। বাংলাদেশের মাটি এবং সাধারণ মানুষ যেন আবার তাকে গ্রহণ করার জন্য একটা মানসিক প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছে।
তবে রাজনীতির হিসাব তো আর শুধু দেশের ভেতরের জনসমর্থন দিয়ে কোনোভাবে হয় না, তাই না? এখানে কিন্তু আন্তর্জাতিক কূটনীতির একটা বিশাল খেলা সবসময় চলমান থাকে। এবার আসুন আমরা একটু সেই বাইরের সমীকরণগুলোর দিকে খুব ভালো করে তাকাই। আপনারা জানেন রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে আসলে কিছু নেই। এখানে যা থাকে তা হচ্ছে স্থায়ী স্বার্থ। ঠিক এই জায়গাতে এই আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সমীকরণ খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ভারত সফর করে গেলেন। 4 দিনের এই সফরটি বাহ্যিকভাবে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হলেও এর ভেতরে তাৎপর্য ছিল অনেক গভীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার যে রুদ্ধদ্বার বৈঠকগুলো হয়েছে, সেখান থেকে একটা বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আর সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এখন অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। তাদের সম্পর্কে অনেক গভীর উন্নতি হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বুঝতে হবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিশাল বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছিল, সেটি এখন প্রায় 99% চূড়ান্ত হওয়ার পথে। আর মাত্র 1% মতো আনুষ্ঠানিকতা বাকি আছে, যা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে আসা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এই সময়ে এসে এই চুক্তিটি সম্পূর্ণ হওয়া মানে হলো অর্থনীতি থেকে শুরু করে সামরিক এবং কৌশলগত সব দিক দিয়েই এই দুই পরাশক্তি এক সুতোয় গাঁথা পড়ে যাওয়া। আর এই গাঁটছড়া বাঁধার সরাসরি প্রভাব পড়বে আমাদের এই অঞ্চলে এবং আমাদের এই অঞ্চলের রাজনীতির মধ্যে, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বর্তমান যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মধ্যে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে আমি বিভিন্ন সময়ে আমার আলোচনাগুলোতে বারবার একটি কথা কিন্তু বলার চেষ্টা করেছি। সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র যখনই ইন্দো প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ বা এর আশেপাশের দেশগুলো নিয়ে কোনো কৌশলগত সিদ্ধান্ত নেয়, তারা কিন্তু সেই সিদ্ধান্তটি নিজের চোখে দেখার আগে ভারতের চশমা দিয়ে দেখার চেষ্টা করে। ভারত এই অঞ্চলটিকে কিভাবে দেখছে, ভারতের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য কোনটি জরুরি, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আমেরিকা তার দাবার গুটি চালে। আর এখন যখন ভারত এবং যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যকার সব দূরত্ব ঘুচিয়ে ফেলেছে, তখন বাংলাদেশের ক্ষেত্রেও তাদের অবস্থান যে একই বিন্দুতে এসে মিলবে, তার বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, দেখুন, এই যে দেশের ভেতরের জনসমর্থন আর বাইরের আন্তর্জাতিক পরাশক্তির ঐকমত্য, এই দুটোর সাথে যখন আমাদের দেশের ভেতরের সামরিক শক্তি বা রাষ্ট্রযন্ত্রের হিসেবটা মেলানো হয়, তখনই কিন্তু আসল খেলাটা পরিষ্কার হয়। দর্শক, ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশ যখনই বড় কোনো ক্ষমতার পট পরিবর্তনের দিকে এগিয়েছে বা পট পরিবর্তন হয়েছে, তার পেছনে সামরিক শক্তির একটা ভূমিকা ছিল। কিন্তু এই শক্তি তো আর শূন্য থেকে কাজ করে না, তাই না? এদের পেছনে সবসময় আন্তর্জাতিক শক্তির একটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ ইঙ্গিত বা আশীর্বাদ থাকে। বন্দুকের নল কোন দিকে ঘুরবে সেটা অনেক সময় নির্ভর করে পরাশক্তিগুলোর ইশারার উপর। আর যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক টেবিলে বসে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে একটি নির্দিষ্ট ধারার সরকার থাকা অবশ্যই প্রয়োজন, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যত কলকাঠি, সব কলকাঠি কিন্তু নড়েচড়ে উঠবে। তাহলে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি কালকেই চলে আসছেন? বর্তমানের এই যে একটা অস্থির সময়, যেখানে বিভিন্ন গোষ্ঠী বা জঙ্গিবাদের একটা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে, এমন একটা ঘোলাটে পরিস্থিতিতে কি তিনি দেশে পা রাখবেন? এর উত্তরটা হচ্ছে না। তিনি অত্যন্ত বিচক্ষণ এবং পুড় খাওয়া একজন রাজনীতিবিদ। তিনি খুব ভালো করেই জানেন কখন কোন পদক্ষেপটি নিতে হয়। তিনি এমন একটি দেশে ফিরতে চাইবেন না যা সম্পূর্ণ অস্থিতিশীল, বরং এই যে আন্তর্জাতিক শক্তিগুলো
এবং দেশের ভেতরের বিভিন্ন প্রতিষ্ঠান মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চেষ্টার সফলতার জন্যই তিনি অপেক্ষা করছেন। যখনই এই পরিস্থিতিটা একটা নিয়ন্ত্রিত অবস্থায় আসবে, যখন মনে হবে মাঠ প্রস্তুত, ঠিক তখনই কিন্তু তিনি দেশে ফিরবেন। আর এই ফেরার সময়টা খুব বেশি দূরে বলেও কিন্তু মনে হচ্ছে না। আগামী ১ মাস বা কুরবানি ঈদের পরবর্তী সময়টাতে আমাদের রাজনীতির আকাশে অনেক নতুন মেঘের আনাগোনা আমি মনে করি দেখা যেতে পারে। সমীকরণগুলো যে গতিতে এগুচ্ছে, তাতে যেকোনো সময় একটা বড় ধরনের পরিবর্তন ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। শেখ হাসিনার বারবার দেশে ফেরার যে দৃঢ় উচ্চারণ, তার শেকড়টা মূলত এই জায়গাটাতেই পুঁতা। দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কিন্তু বর্তমানের প্রেক্ষাপট আমাদের এটাই বলছে যে সামনে হয়তো আমরা সম্পূর্ণ নতুন এক বাংলাদেশকে দেখতে পাবো। যে বাংলাদেশ আবার তার নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে এবং নিজের হাঁটুর বলে দাঁড়াবে। দর্শক, আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। রাজনীতির এই জটিল অঙ্কগুলো সময়ের সাথে সাথে আরো কত রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিরাপদে থাকবেন। চারপাশের ঘটনার দিকে সজাগ দৃষ্টি রাখবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চিন্তার খোরাক নিয়ে। আরেকটা কথা, আপনাদের এই আলোচনা প্রসঙ্গে যে মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি মনে করেন যে এই আলোচনা অন্যজনের শোনা প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যজনকে শোনার সুযোগ করে দিবেন। কারণ দিন শেষে রাজনীতির যে সচেতনতা, সেটা কিন্তু আমাদের দেশের সকল নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।